সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অলরিদমিতে। দর্শক, আমি আবার অনেকদিন পরে হাজির হয়ে গেলাম নতুন একটি সিনেমার রিয়াকশন পর্ব নিয়ে। এবারে পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি। তো আজকে প্রায় ঈদের 17 দিনের মতো অতিবাহিত হয়েছে। আমি আজকে এই সিনেমাটি রাত 8টার দিকে শোটা দেখেছি। আসলে ঈদের পরে এই ঈদে আমারও একটু কর্মব্যস্ততার কারণে আসলে সিনেমাগুলো দেখা হয়ে ওঠেনি। তো এবারে কিন্তু বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর, 302 এবং জিন এই কয়েকটি সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে। এবং বরবাদ কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি সব থেকে হাইস্ট কালেকশন দেয়া একটি সিনেমা, এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু ঈদের সিনেমা হিসেবে কিন্তু এটি একটি হাইস্ট রেকর্ড করছে তার আয়ের দিক থেকে। তো আসলে আমি আগেই বলেছি বিভিন্ন ব্যস্ততার কারণে সিনেমাগুলো দেখা হয়ে ওঠেনি, তবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের অনেক দর্শক কিন্তু এই সিনেমাটি দেখে ফেলেছে। তো আমিও দেখলাম আজকে, এবং এই সিনেমাটি দেখে কেমন লেগেছে সেই সিনেমাটির রিভিউ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি বরবাদ সিনেমার রিভিউ পর্বটি। তো দর্শক, চলুন শুরু করা যাক সিনেমাটির মূল রিভিউ পর্বটি। আমি আগেই বলেছি অনেক ব্যস্ততার কারণে আসলে এবার ঈদের সিনেমাগুলো দেখা হয়ে ওঠেনি। তো আমি সর্বপ্রথম এবার ঈদ উল ফিতরে প্রায়ই কিন্তু 17 দিন অতিবাহিত হয়ে গেছে। তো আমি এখন বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি দিয়ে ঈদের মুভি দেখাটি শুরু করলাম। তো এই জন্যই, যেহেতু প্রথম দেখা সিনেমাটি, এই সিনেমাটির আমি রিভিউ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। সিনেমাটির একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি। মেগাস্টার শাকিব খান, ইদিকা পল, নাদের চৌধুরী, ফজল রহমান বাবু, কাজী হায়াত, মিশা সওদাগর সহ আরও অনেকেই অভিনয় করেছেন। আর এই সিনেমাতে মানে সিনেমাটির নির্দেশনা বা ডিরেকশনে ছিল মেহেদী হাসান হৃদয়, এবং এটি রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রযোজনায় আর কি, অর্থাৎ ওনাদের প্রোডাকশন হাউসে সিনেমাটি নির্মিত হয়েছে। তো আমি পত্রপত্রিকা বা বিভিন্ন ইউটিউবের বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন বিষয়গুলো আমি অ্যানালাইজ করে দেখলাম, যেটার প্রযোজনা সংস্থা থেকে এটি বলা হয়েছিল যে প্রায় 15 থেকে 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। তো আমি এই সিনেমাটি যখন দেখতে গেলাম, দেখলাম যে প্রায় 17 দিন অতিবাহিত হওয়ার পরেও সিনেমা হল ভর্তি ছিল। আমি শ্যামলী সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেছিলাম। তো ওই সিনেমাটি আসলে খুব বেশি, যদিও এটা সিঙ্গেল স্ক্রিনের একটি সিনেমা থিয়েটার, তো এখানে যতটুকু আসন সংখ্যা যতটুকু দেওয়া আছে, মানে নর্মালি যে সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোতে 1000-1200 সিট ক্যাপাসিটি থাকে তা না, তার থেকে অনেক কম এই সিনেমা থিয়েটার। বাট যতটুকু তাদের আসন ক্যাপাসিটি ছিল তাতে দর্শক পরিপূর্ণ ছিল, এবং আমি এটির রাত 8টার যে শোটি সেইটা দেখেছিলাম। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, আমি কিছু মূল তথ্য দিয়ে দিয়েছি আপনাকে। এখন সিনেমাটি কেমন লেগেছে সেটা আমি জানাচ্ছি আপনাদেরকে। আমি সিনেমা যখন দেখতে গেলাম, সিনেমার প্রথমে যেটা হলো যে প্রেজেন্ট একটা ডের সিন দিয়ে শুরু করেছে, এবং তারপরে পরবর্তীতে সিনেমার যে স্টোরি, সেই স্টোরি অনুযায়ী ফ্ল্যাশব্যাকে যায়, এবং ফ্ল্যাশব্যাক থেকে আবার প্রেজেন্ট ডেতে আসে। এইভাবে সিনেমার যে স্টোরি লাইনটা এটা সাজানো হয়েছে। আমি বরাবরই আমার যে সিনেমাটি রিভিউ আমি করে থাকি, যেহেতু আমি যে বাংলা সিনেমাপ্রেমী সবসময় দেখা হয়ে থাকে সিনেমাগুলো, আর বিশেষ করে ঈদে যে মুক্তিপ্রাপ্ত যে সিনেমাগুলো আমাদের বাংলাদেশে প্রেক্ষাগৃহে দেওয়া হয়, সেই সিনেমাগুলো তো অবশ্যই দেখা হয়। এছাড়াও বাইরে দেখিয়েছি, যেমন কিছুদিন আগে কিন্তু ঈদ ছাড়াও কিন্তু শাকিব খান একটা সিনেমা রিলিজ পেয়েছিল দরদ, আমি সেটা দেখেছি, এবং সেটা কেমন লেগেছে আপনার সাথে শেয়ার করেছি। তো সিনেমার স্টোরি, সিনেমাটোগ্রাফি, সিনেমার অ্যাক্টিং এবং সিনেমার মিউজিক, এবং আরেকটি বিষয় বলছি, মিউজিকটা বলতে গানের বিষয়টা ছাড়াও কিন্তু একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরিং বা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, আমি সেই বিষয় নিয়ে কথা বলে থাকি। তো বরবাদে যে বিষয়টা হয়েছে, বরবাদ সিনেমাটি সম্পূর্ণ কমার্শিয়াল বিনোদনধর্মী একটি সিনেমা, এটা নিঃসন্দেহে বলা চলে। এবং আমি নিজে দেখেও যে আমার যে অনুভূতি বা সিনেমার ব্যাপারে যে অভিব্যক্তিটা ছিল, সেটি ছিল এরকমই। তো সম্পূর্ণ বিনোদনধর্মী সিনেমাতে যে বিষয়গুলো হয়ে থাকে, যে প্রত্যেকটা স্টোরি, মিউজিক, অ্যাক্টিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা সব কিছু একটা কম্বিনেশন লাগে। বরবাদ সিনেমাটি এবারে কিন্তু দর্শকদের মধ্যে বেশি জনপ্রিয়তা পেয়েছে। তার কারণটা হচ্ছে, যে 4টি বিষয় নিয়ে আমি একটা সিনেমাকে রিভিউ করছি, এই 4টি বিষয়ের কম্বিনেশনটা কিন্তু একদম পরিপূর্ণ ছিল।
হ্যাঁ, যার কারণে কিন্তু দর্শকদের মধ্যে আপনার সাড়া পাচ্ছে বেশি। যেমন আমি আগেও বলেছি, এখনও বলছি, শাকিব খানের একটা অতীত আছে, যে অতীতে আসলে শাকিব খানের সিনেমাটি সবাই দেখতো না। এটা অনস্বীকার্য, মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হয়তো মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটারে কিন্তু শাকিব খানের সিনেমা চলতো না, সিঙ্গেল থিয়েটারে কিন্তু শাকিব খানের সিনেমাগুলো বেশি চলতো, এবং সেখানে কিন্তু একটা ক্লাসিফিকেশন ছিল। হ্যাঁ, তো এখন যেটা দেখতে পেলাম যে শাকিব খানের সিনেমাটা কিন্তু এখন কোনো ক্লাস নেই, মানে অল ক্লাসের বা প্রত্যেকটা শ্রেণীরই কিন্তু লোকজন দেখছে এবং সেটি উপভোগ করছে এবং তারা বিনোদিত হচ্ছে। তো যাই হোক, সিনেমার প্রথমত আসি স্টোরি লাইনটা যতটুকু আমি ধারণা করতে গিয়েছিলাম সেটা থেকে মোটামুটি একটু বেশিই ছিল। আর একটি কথা বলে রাখি, যেহেতু স্টোরি নিয়ে কথা বলছি, স্টোরিটা কিন্তু অনেকে বলছিল যে বিভিন্ন ধরনের হিন্দি সিনেমা বা বিভিন্ন ধরনের সিনেমা থেকে আসলে অনুপ্রাণিত হয়ে, মানে একটা গল্প নির্ভর সিনেমাটা হয়তো বা মৌলিক ছিল না, নকল ছিল। আমি আসলে এখানে একটু দ্বিমত পোষণ করি। সিনেমার কাহিনীটা নকল ছিল না, বাট স্টোরিটা বিভিন্ন ধরনের সিনেমাতে হয়তো অনুপ্রাণিত হয়ে কিছুটা হয়তো একটা স্টোরি লাইন বিল্ড আপ করার চেষ্টা করেছে। বাট এটা আমি এরকম না যেটা ওই সিনেমারই নকল, এই সিনেমাটা বা অমুক সিনেমার নকল, এটা একদম হুবহু প্লট মিলে যাচ্ছে, হুবহু সিন মিলে যাচ্ছে, মিউজিক, ব্যাকগ্রাউন্ড, অ্যাক্টিং স্কিল, ব্যাকগ্রাউন্ড, সেট, ডিজাইন সব কিছু মিলে যাচ্ছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, বিভিন্ন সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে কিছু দৃশ্য বা স্টোরিতে কিছু লাইন আপ আনার চেষ্টা করেছে পরিচালক, সেটা হয়তো বা কারো কারো চোখে লাগতে পারে, কিন্তু সিনেমার স্টোরি এটা একেবারেই মৌলিক ছিল। আর সিনেমার স্টোরি লাইনটা একেবারেই সহজ সরলভাবে গেছে, এবং মাঝখানে মানে হিন্দি বা তামিল সিনেমাগুলোতে যেটা হয় যে একটা সার্টেন পিরিয়ডে গিয়ে একটা টুইস্ট, একটা ভরপুর একটা সিনেমা থাকে, তো ঠিক সেভাবেই সাজানোর চেষ্টা করেছে। তো বরবাদ সিনেমাটাও ঠিক ওই রকমটাই। আর একটি বিষয় হচ্ছে যে স্টোরি লাইনের যেটা মানে খুব, এটা কিন্তু একেবারে যদি বলা হয় জেনার, যেমন কমেডি, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, থ্রিলার, হ্যাঁ, অ্যাকশন, এরকম না, এটা একটা রোমান্টিক অ্যাকশন সিনেমা ছিল। আর হচ্ছে যে এর বাইরে আসলে কিছু নয়। তবে সিনেমাটি যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চলে গেছে, দর্শক খুব কানেক্ট ছিল, এবং সেই গল্পগুলো সবাই যে ধরতে পারবে ঠিক তা না, মানে এই বিষয়টা এরকম না এরপরে কি হচ্ছে, এরপরে কি হবে, কিছু ধরতে পারছে না বা কিছু ধরতে পারবো, বা অনেকে আবার অনুমান করেছে বা অনুমান করছে যে এটার পরে এটা হবে, বিষয়টা এরকম না। দর্শককে কানেক্ট করা ছিল এবং দর্শক বেশ মনোযোগ সহকারে দেখছিল। আমি নিজেও একজন সিনেমা প্রেমী বা আমি নিজেও একজন বাংলা সিনেমার দর্শক, আমি নিজেও দেখছিলাম, মনোযোগ সহকারে দেখছিলাম যে না এরপরে কী হচ্ছে, কী হবে, আমার একটা এক্সপেকটেশন ছিল, বা ওইভাবে স্টোরি লাইনটা ওইভাবে মানে এগিয়ে গেছে। এবার একটু আমি আসি ডিরেকশনে। আচ্ছা, মেহেদী হাসান হৃদয়ের আমি ওনার কোনো কাজ আমার আসলে ব্যক্তিগতভাবে দেখা হয়নি। শুনেছি উনি ছোটো পর্দায় কাজ করতেন, বাট ওনার আসলে কোনো কাজ আমার দেখা হয়ে ওঠেনি। তবে যতটুকু আমি জানতে পেরেছি, মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমাটি একেবারেই ডেবিউ একটা ফিল্ম ওনার ডিরেকশনে। তো একটা কথা বলাই আসলে অনস্বীকার্য যে বরবাদ সিনেমাটা পুরোটা দেখে আমার আসলে কোনোভাবেই মনে হয় নাই যে এটি তার আসলে ডেবিউ ফিল্ম। কারণ সিনেমার প্রথম একজন পরিচালক বা একজন নির্মাতা প্রথম সিনেমা দেখলেও দেখা যায় যে অনেক কিছু দেখা যায় বা বোঝা যায় যে তার আসলে এটা প্রথম ফিল্ম, অনেক কিছু ভুল ত্রুটি থাকবে বা এরকম। বাট এটা উনি এমনভাবে সাজিয়ে বিষয়টা কাজটি করেছেন, ভুল ত্রুটি থাকতেই পারে, বাট ওনার আসলে প্রথম নির্মিত একটি বড় বাজেটের, বড় সেটে, বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমাটি, এটা আসলে মনে হয়েছে যে না উনি অনেক আগে থেকেই কমার্শিয়াল মুভিগুলো বানান। তো যাই হোক, সেক্ষেত্রে মেহেদী হাসান হৃদয় একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য, আমি তাকে থ্যাঙ্কস জানাচ্ছি। ভবিষ্যতে আরও ভালো ভালো নির্মাণ দর্শকদের জন্য তিনি উপহার দেবেন, এটাই আমি আশা করছি। আচ্ছা, এবার আমি একটু আসি অ্যাক্টিং। আচ্ছা, শাকিব খান, ইদিকা পাল, মিশা সওদাগর, আমি সবার অভিনয় মানে অনেকেই ছিলেন, তার মধ্যে আমি এই তিনজনকে একটু এগিয়ে রাখছি, কারণ এই তিনজন সিনেমার স্টোরি লাইন হিসেবে তিনজন সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছে। তারা নিঃসন্দেহে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এবং এই কারণেই সিনেমাতে আসলে দর্শক কানেক্ট করতে পারছিল, এবং তাদের যে চরিত্রে তারা ছিলেন সেই চরিত্রটা যথাযথই তারা করার চেষ্টা করেছে। আচ্ছা, এবার একটু আসি সিনেমার আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানগুলো চমৎকারই ছিল। বিশেষ করে তুফান সিনেমার যে দুষ্ট কোকিল এবং তুই দুষ্ট কোকিল আরেকটি গান ছিল যে উড়াধুরা একটা গান ছিল, তো সেই গানটার মতো হয়তো এটা খুব বেশি হাইপ ওঠেনি, বাট মানে আমি যখন সিনেমা হলে গিয়ে যখন গানগুলো দেখছিলাম সেই গানগুলো কিন্তু খুব ভালো লাগছিলো। বিশেষ করে মহামায়া
নিঃশ্বাসে লেখা ছিল তোমার নাম, এবং একদম সিনেমার শেষ দৃশ্যে একটা স্যাড সং তারা দিয়েছিল। আমি ইউটিউবে আসলে তাদের ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা করার আগে ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে আসলে ওই স্যাড সংটা দেওয়া ছিল কিনা, আমি দেখিনি, হয়তোবা থাকতে পারে, বাট এটা আমার নজরে আসেনি। তো আমার এই 3টা গান আসলে খুব ভালো লেগেছে। আর একটা চাঁদ মামা নিয়ে যে গানটা হাইপ উঠেছে, এটা কিন্তু সিনেমা থিয়েটারে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, এবং সেটা যে পিকচারাইজেশন বা কোরিওগ্রাফি বা অন্যান্য বিষয়, এবং উপর বাংলার একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন নুসরাত, উনি বেশ ভালো মানে পারফর্ম করেছে। একটা কথা আমি বলে রাখি, তুফান সিনেমাতে যে দুষ্টু কোকিল এবং উড়াধুরা গানে মিমি চক্রবর্তীর থেকে আমার নুসরাতের পারফরমেন্সটা বেশি ভালো লেগেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা অনেকে নাও হতে পারে, বাট এটা আমার কাছে ভালো লেগেছে। মানে নুসরাতের এই গানে তার পারফরমেন্সটা খুব ভালো ছিল। আর যেটা হচ্ছে যে কাহিনী এটি যে একজন উচ্চবিত্ত ঘরের একজন সন্তান, যিনি একটু বকে যাওয়া সন্তান, রাগী, এবং সে যখন আস্তে আস্তে ছোটো থেকে বড় হওয়ার পরে একটি মেয়ের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, এবং সেখান থেকে সিনেমার কাহিনীটা এগিয়ে যাচ্ছে। যদিও 17-18 দিন হয়ে গেছে, সিনেমাটা অনেকেই দেখেছে, বাট যারা দেখেননি তাদের জন্য আসলে গল্পের যে রিভিল বা টুইস্ট, এটা আমি আসলে রিভিল করছি না। এটা যারা এখনও দেখেনি তারা দর্শক প্রেক্ষা গিয়ে দেখতে পারবেন। আচ্ছা, এবার আসে একটু মানে সিনেমার যে সিনেমাটোগ্রাফি, এইটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, মানে আসলে ভালো লেগেছে আমার কাছে। মানে সিনেমার কালার, ব্যাকগ্রাউন্ড স্কোরিং এবং সেই গল্প অনুযায়ী যে সিনেমাটোগ্রাফির যে লাইন আপটা, এটা আমার কাছে ভালো লেগেছে। এটা আমি প্রথমেই বলেছি যে এটা পরিচালকের একটা মুনশিয়ানা, তো সেক্ষেত্রে আমার ভালো লেগেছে। এবং আরেকটা বিষয়, এই সিনেমার যে মানে এই সিনেমাটোগ্রাফিতে এই ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ের ব্যবহারটা মানে খুবই অসাধারণ ছিল। এটি রায়ান রাফির তুফান সিনেমাতেও খুব ভালো লেগেছে, এবং এই বরবাদ সিনেমা দেখে আসলাম, সেখানেও মিউজিক একটা যথাযথ ব্যবহার করেছে। ভিলেন যখন আসছে তখন তার যে একটা ব্যাকগ্রাউন্ড স্কোরিং, নায়ক হয়তো এন্ট্রি দিচ্ছে বা চলে যাচ্ছে অ্যাকশন দৃশ্যগুলোতে, একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, এখানে ওপার বাংলার একজন খুব জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন, আমি ভুলেই গিয়েছিলাম, যিশু সেনগুপ্ত। আসলে যিশু সেনগুপ্ত এবং শাকিব খান যে দুইজনের যে স্ক্রিন শেয়ারটা খুবই চমৎকার ছিল। আমি যিশু সেন যে আসলে মানে নেগেটিভলি এত ভালো করবে এটা আমার আশা ছিল না, বাট তারপরে একটি বিষয় আমার খারাপ লেগেছে, ওনাকে যদি আরেকটু মানে ওনার যে ক্যারেক্টারটা সেটা যদি একটু বিল্ড আপ করা যেত, আর একটু যদি ওনাকে একটু স্ক্রিন টাইম দেওয়া যেত তাহলে ভালো হতো। বাট সেনগুপ্তের যে স্ক্রিন টাইমটা, উনি আসছে, ওনার একটা ব্যাকগ্রাউন্ড হয়তো বা থাকে, মানে ব্যাকগ্রাউন্ড একটা ছিল, বাট মনে হচ্ছে ওনাকে একটু আরেকটু স্ক্রিন টাইম দিলে বোধহয় একটু ভালো হতো। মানে ওনাকে প্রথমে যে ওনার যে ক্যারেক্টারটা প্রথম দিকে যতটা ভয়ঙ্কর রূপে দেখেছে, শেষ দিকে এসে যেন ওনার চরিত্রটাকে আসলে খুব বেশি ছেড়ে দেওয়া হয়েছিল। আরেকজন অভিনেতা ছিলেন মামুনুর রশিদ ছিলেন, আমি আসলে ওনাকে এক্সপেক্ট করিনি যে আসলে উনি এটা থাকবেন, বাট উনি যতটা ছোট্ট একটা ক্যারেক্টার প্লে করছেন বেশ ভালো ছিল। আর ইন্তেখাব দিনার এবং শহীদুজ্জামান সেলিম, ওনার পারফরমেন্সও খুব ভালো লেগেছে আর কি। তো যাই হোক, খুব বেশি আর কথা বাড়াবো না, যা ছিল এইরকমই। তবে বাংলাদেশের সিনেমাগুলো এগিয়ে যাচ্ছে এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে এটি তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এটি সম্পূর্ণ মানে খুবই আশা প্রণোদিত একটি ব্যাপার এবং একটা প্রমিজিং একটা বিষয়। তো ভবিষ্যতে এই ভালো ভালো বাংলাদেশি সিনেমাগুলো আপনার নির্মাণ হবে, দর্শক প্রেক্ষাগৃহে যাবে, সিনেমা দেখবে, সহপরিবার নিয়ে তারা সিনেমা দেখবে, এইটাই আশা করছি। আচ্ছা, এতক্ষণ গেছে বরবাদ সিনেমার যে ভালো দিকগুলো, যে বিষয়গুলো আমার ভালো লেগেছে, আমি খুবই সাধারণভাবে বলছি। আর আমি একটি কথা বলে রাখি, বাংলাদেশের সিনেমার যে নির্মাতা বা নির্মাতাগণ যারা আছেন তাদের আমি একটু ব্যক্তিগতভাবে বলছি, তারা কিন্তু অনেক দর্শকদের কিন্তু ক্রিটিসিজম মানে সমালোচনা বা আলোচনা অনেকে নিতে পারে না, বা অনেকে আসলে এটা টলারেট করতে পারে না। দেখেন, একজন সিনেমা প্রেমী হিসেবে যে সিনেমাটা ভালো হবে, অর্থাৎ বরবাদ সিনেমাটা যদি ভালো হয় আমি ডেফিনেটলি বলবো যে ভালো হয়েছে, এবং বরবাদ সিনেমা যদি আমার ভালো না লাগে আমি ডেফিনেটলি বলবো যে খারাপ লেগেছে। কারণ আমি একটা পয়সা কেটে সিনেমা হলে গিয়ে আমি সিনেমা দেখছি, ভালো লাগা মন্দ লাগার যে বিষয়টা, অভিব্যক্তি প্রকাশ করার যে অধিকারটা, এটা কিন্তু সব ধরনের মানুষেরই থাকবে, তাই না? আমার সিনেমাটা ভালো লেগেছে বলছি। আচ্ছা, এবার একটু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, একদম শেষে বলছি, বরবাদ সিনেমার একটা বিষয় একটু আমার কাছে খুব খারাপ লেগেছে, যেটি আমি একটু বলতে চাই। এখানে আসলে মাদক দ্রব্য অর্থাৎ
ড্রাগসের ব্যবহারটা খুব বেশি আকারে দেখিয়েছে, এবং যেটি আসলে আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগছে। আমি হয়তোবা নির্মাতা হয়তোবা পারতেন হয়তো এই বিষয়গুলোকে অন্যভাবে আসলে ডিল করার ক্ষেত্রে। দেখেন যত গ্যাংস্টার জনার যে ছবিগুলো হয়, হ্যাঁ সেখানে মানছি অনেক সময় দেখা যায় যে ড্রিঙ্কিং বিষয়গুলা বা সিগারেট বা অনেকগুলো বিষয় দেখায়, বাট এখানে একটু বেশি দেখেছে, কারণ আমাদের দেশের সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটগুলো হয়তোবা একটু নির্মাতাগণ হয়তো দৃষ্টি দিতে পারতো। হ্যাঁ, তবে এটা ঠিক যে যখন স্ক্রিনে এই ধরনের দৃশ্য ছিল তখন কিন্তু আপনার যেমন টোবাকো ইজ নট গুড ফর হেলথ, বা ড্রিঙ্কিং বা অ্যালকোহল ইজ ডেঞ্জারাস ফর হেলথ, এই সতর্কীকরণ বা এই ডিক্লারেশনগুলো দেওয়া ছিল আর কি। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, সিনেমাটি ভালো লেগেছে, এটি সবথেকে বড় কথা। সিনেমার দর্শক দেখছে, আবারও সিনেমামুখী হচ্ছেন, এবং শাকিব খানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সো মেগাস্টারের মতোই আছে। মেগাস্টারের জন্য একটা চাপ হয়ে গেল যে উনি একটার পর একটা নতুন নতুন ধামাকা দিচ্ছে, ভালো ভালো প্রোডাকশন দিচ্ছে। তো নেক্সট হয়তো বা যে প্রোডাকশন আসবে নিঃসন্দেহে ভালো আসবে, এবং আমি শুনতে পাচ্ছি যে রায়হান রাফির ঈদুল আজহাতে তাণ্ডব নামে একটা সিনেমা তিনি অভিনয় করছেন, এবং সেটি সম্ভবত ঈদুল আজহাতে হয়তো মুক্তি পাবে। তো যখন মুক্তি পাবে তখন হয়তো আমরা দেখার চেষ্টা করলে আমি দেখতে যাবো, দেখলে এবং দেখার পরে ভালো লাগলে অবশ্যই আমরা শেয়ার করব। আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, আমার আজকের এই সিনেমা রিভিউটি এখানে শেষ করছি। আর হচ্ছে যে দর্শক, আমি কথা সবসময় শেষে বলি, আমার এই রিভিউটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরও 3টে সিনেমা দেখা বাকি আছে, জঙ্গলি, দাগি, চক্কর 302, জিন, 4টে মতো। তো এই সিনেমাগুলো আমি দেখবো, দেখার পরে কেমন লাগে চেষ্টা করবো আপনাদের সামনে সেই সিনেমার রিভিউ নিয়ে আসার। তো সেই পর্যন্ত দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।